আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হুসাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা ক্লাসে আমরা আলোচনা করব সবার আমি ছাত্র, খুবই সুনীল বসুর বিখ্যাত একটি কবিতা, যেটা আমরা অনেকেই জানি। তো ক্লাসে যাওয়ার আগে তোমরা বাসায় অবশ্যই পাঠ্য বইটা বের করে বসবে, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। চলো কবিতায় যাওয়ার আগে আমরা কবি সুনীল বসুর সঙ্গে একটু পরিচিত হই। কবি সুনীল বসু 1902 সালে 20 জুলাই ভারতের বিহারের গিরিজ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর মালখানগড়ে। সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ। তার মানে আমরা জানি আমাদের বাংলা সাহিত্যে একজন নামকরা সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার বাবা, এবং মনোরঞ্জন গুহ ঠাকুর ছিলেন তার মা। তিনি সুনির্মল শর্মা ছদ্মনামে লিখতেন। আমরা জানি বাংলা সাহিত্যে তার একটা ছদ্মনাম ছিল সুনির্মল শর্মা। ওকে, এটা তোমরা নোট করে রাখো, এটা তোমাদের বইয়ে এই তথ্যটা দেওয়া নাই, তোমরা খাতায় বা বইয়ে নোট করে রাখো এটা। তিনি কি ছদ্মনামে লিখতেন? সুনির্মল শর্মা ছদ্মনামে লিখতেন। ওকে, এবং চলো দেখি তার শিক্ষা জীবন। কবি সুনীল বসু তার পিতার কর্মস্থল পাটনার গেট স্কুল থেকে 1902 সালে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বাবার কর্মস্থল ছিল পাটনায়, তিনি সেখান থেকেই ম্যাট্রিক বা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন, কিন্তু 1921 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। যখন 1921 সালে গান্ধীজি আমরা জানি অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন, তখন তিনি সেই কলেজ ত্যাগ করে সেই আন্দোলনে যোগদান করেছিলেন। ফলে তার পড়াশোনা আর কি আর হয়নি। এরপরে তার গ্রন্থ তালিকা আমরা দেখে নিই। দেখো তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হাওলা দোলা, ছানাপড়া, হইচই, বেড়ে মজা, হুলস্থুল, কথা শেখা, শহরে মায়া, চিত্রে ঠাকুরদা, গুজবের জন্ম, লালন ফকিরের ভিটে এবং পাহাড়ের জঙ্গলে। এগুলো তার বিখ্যাত গ্রন্থ। দেখো এরপরে তার পুরস্কার দেখি। 1956 সালে তিনি ভুবনেশ্বর পদক লাভ করেন, এটা আমরা জানার মতো বিখ্যাত একটা পদক। এরপর 1957 সালে তিনি 57 সালের 25 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তো এই ছিল মোটামুটি কবি সুনীল বসুর জন্ম পরিচিতি। তোমাদের বইয়ের যে তথ্যগুলো দেওয়া নাই সেগুলো বাদে তোমরা এখান থেকে নোট করে নিতে পারো। বিশেষ করে যে তথ্যগুলো কি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি কি ছদ্মনামে লিখতেন, সুনীল শর্মা, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তথ্যগুলো হয়তো বইয়ে দেওয়া থাকবে না। এরপরে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো লিখে নিতে পারো। এরপরে তিনি কি পদক পান? 1955 সালে ভুবনেশ্বর পদক লাভ করেন এবং 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল মোটামুটি সুনীল বসুর কবি। আমরা জানি কবি সুনীল বসু 1902 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 57 সালে। স্বল্প জীবনে তিনি সাহিত্যকে যতটুকু সমৃদ্ধ করেছেন সেটা আসলে বাংলা সাহিত্যের জন্য অনেক বড় পাওয়া ছিল। দেখো তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, অনেক আগের ছবি। ওকে, তো এই ছিল মোটামুটি কবি সুনীল বসুর সংক্ষিপ্ত পরিচিতি। আপাতত তোমাদের এটুকুই লাগবে, বেশি প্রয়োজন আপাতত হবে না। তো আমরা যাই এবার তার কবিতায়। কবিতা হচ্ছে কবি কি সবার আমি ছাত্র। দেখো তার একটু বলে নিই, সুনীল বসু তিনি যেরকম কবিতা ভালো লিখতেন তেমনি ভালো ছবি আঁকতেন। তিনি তার কাব্যগ্রন্থের বা তার গ্রন্থের ছবিগুলো তিনি দিয়ে আঁকতেন। এটা তার যে দক্ষতার একটা পরিচয়, সেটা আসলে নাম বললেই নয়। তো যাকে এবার দেখো আমাদের আলোচ্য কবিতা হচ্ছে কি সবার আমি ছাত্র। এটি অত্যন্ত অত্যন্ত তাৎপর্যময় একটি কবিতা। আমরা জানি প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক একটা কি নিবিড়ভাবে যুক্ত আছে। প্রকৃতির সাথে সম্পর্ক কি অত্যন্ত নিবিড়। প্রকৃতির ছাড়া আমরা এক মুহূর্ত টিকে থাকতে পারি না। প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি বলতে বুঝি আমাদের চারপাশে কি যা আছে সবই প্রকৃতি। যেমন কি গাছপালা, নদী-নালা, পাহাড় পর্বত, আকাশ, যা সবই প্রকৃতি। এই প্রকৃতির প্রত্যেকটা উপাদান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমরা জানি, তাই না? দেখো আলোচ্য কবিতার কবি সুনীল বসু প্রকৃতিকে তিনি তার জ্ঞান অর্জনের কেন্দ্র মনে করেছেন। তার মানে প্রকৃতি তার একটা বিদ্যালয় মনে করেছেন কবি। তারপরে কবিতা যদি পুরি বা আলোচনা করতে ক্লিয়ার হবে সেগুলো। কি বলতেছিলাম আমি, যে কবি সুনীল বসু এই আলোচ্য কবিতায় তিনি প্রকৃতিকে তিনি একটা জ্ঞান কেন্দ্র বা বিদ্যালয় মনে করেছেন। সেখান থেকে তিনি প্রতিনিয়ত জ্ঞান আহরণ করেন।
এটা তিনি এই কবিতা বলেছেন। দেখো এই কবিতায় আমরা কবিতা যাওয়ার আগে বলি, কবিতাটা পাঠ করলে বা পড়লে তোমরা কি জানতে পারবে বা কি বুঝতে পারবে। এই কবিতা পড়লে তোমরা জানতে পারবে যে প্রকৃতি থেকে কিভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, প্রকৃতি কিভাবে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে, বা আমাদের যে মানবিক জ্ঞান, আমাদের নৈতিকতা বোধ বা মূল্যবোধ যে জ্ঞান আমরা বিদ্যালয় থেকে আহরণ করি বা বিভিন্ন বই পুস্তক থেকে আহরণ করি, কিন্তু কবি এই কবিতার মধ্যে দেখিয়েছেন কিভাবে আমরা প্রকৃতির উপাদানগুলো থেকে আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা বোধ, আমাদের বিবেক বোধ বা বিবেক জ্ঞান আমরা কি করতে পারি, অর্জন করতে পারি। এই কবিতা তিনি সেগুলো তুলে দিয়েছেন। তো আমি মনে করি আগামী সময়টুকু থাকলে আমার সঙ্গে বা এই কবিতাটা ভালো করে শুনলে বা ভালো করে বুঝে পড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রকৃতি থেকে কিভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, প্রকৃতি কিভাবে আমরা নৈতিক জ্ঞান অর্জন করতে পারি। ঠিক আছে, তো দেখো কবিতায় এবার আমরা সরাসরি কবিতায় চলে যাই। দেখো সবাই বইটা কি করো, দেখো শহরানি ছাত্র সুনীল বসু, খেয়াল করে দেখো। এবং প্রত্যেকটা লাইন আমি খুবই ইম্পর্টেন্ট, এই কবিতার প্রত্যেকটি লাইন খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে কবিতার ভিতর থেকে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে তোমাদের পরীক্ষায়। কাজে এই প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে বুঝতে হবে এবং দাগাতে হবে যে লাইনটা আমি বলবো। ওকে, খেয়াল করে দেখো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। কবি এখানে প্রথম চরণে বলেছেন কি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। কবি আকাশের কাছ থেকে, আকাশ যে বিশাল, সেই আকাশের কাছ থেকে তিনি কি উদার হওয়ার শিক্ষা পেয়েছেন। এটা দেখিয়ে রাখো, তাহলে আমরা জানলাম যে কবি উদার হওয়ার শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন, আকাশের কাছ থেকে পেয়েছেন। ওকে, এরপরে সামনে দেখো যে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। তাহলে কবি কার কাছে মানে কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন, বায়ু, বায়ু মানে কি বাতাসের কাছ থেকে কবি কর্মী হওয়ার মন্ত্র পেয়েছেন। ওকে, তারপরে সামনে দেখো পরের চরণে তিনি কি বলেছেন, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। তার মানে কবি এই পাহাড়, আমরা জানি পাহাড় বিশাল অনেক উঁচু, কবি পাহাড়ের কাছ থেকে কি পেয়েছেন, যে মৌনতা পেয়েছেন পাহাড়ের কাছ থেকে। হ্যাঁ, পাহাড়ের কাছ থেকে তিনি পেয়েছেন মৌনতা। দেখো খোলা মাঠের উপদেশে দিল খোলা হলো তাই। কবি খোলা মাঠের কাছ থেকে তিনি কি পেয়েছেন, হৃদয়কে বা হৃদয়ের যে বা তার চিন্তা বা কল্পনাকে প্রসারিত হওয়ার দীক্ষা বা জ্ঞান পেয়েছেন। দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। খেয়াল করে দেখো কবি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের কাছ থেকে কবি কি শিক্ষা পেয়েছেন, নিজের তেজ, নিজের জ্ঞান বা নিজের শক্তিতে চলার শিক্ষা পেয়েছেন কবি সূর্যের কাছ থেকে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। কবি কার কাছ থেকে নিজের চলার বা নিজের শক্তিতে চলার শিক্ষা পেয়েছেন, সূর্যের কাছ থেকে। দেখো চাঁদ শিখালো হাসতে মিশে মধুর কথা বলতে। কবি কার কাছ থেকে মিষ্টি হাসি শিখেছেন, চাঁদের কাছ থেকে। ওকে, বা মিষ্টি কথা বলতে শিখেছেন চাঁদের কাছ থেকে। এরপরে দেখো যাই সামনে, ইঙ্গিতে তার শিখায় সাগর। তার মানে সাগর কিভাবে শিখায়, ইঙ্গিতে, ইশারার মাধ্যমে শিখায়। কি শিখায়, অন্তর হোক রত্ন আকর। আমাদের অন্তর, আমাদের হৃদয় হোক কি রত্নে কি ভরপুর হয়ে যায়। ওকে, এটা কবি কার কাছ থেকে শিখেছেন, সাগরের কাছ থেকে শিখেছেন। এরপরে দেখো নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন, আপন বেগে চলার শিক্ষা পেয়েছেন। ওকে, দেখো তারপরে সামনে দেখি, এরপরে বলেছেন মাটির কাছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে হচ্ছে কি সবকিছু সহ্য করার ক্ষমতা। না, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। কবি এই জন্য বলেছেন যে মাটির কাছ থেকে আমরা কি পেয়েছেন, তিনি সহিষ্ণু। দেখো আমরা খেয়াল করে দেখি, আমাদের এই মাটির উপরে ভূপৃষ্ঠের উপরে কি বড় বড় দালানকোঠা তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। কাজে এই মাটির যে সহিষ্ণু বা তার যে সহিষ্ণুতা আছে, এটা আমরা দেখতে পারি। দেখো আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ মানে হচ্ছে পাথর। এখানে কি বলেছেন, কি পাষাণ মানে হচ্ছে পাথর। ওই পাথরের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন, যে নিজের কাজে কি অত্যন্ত কঠোর হতে হবে, দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। এই শিক্ষা তিনি পেয়েছেন পাথরের কাছ থেকে। এরপর দেখো ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। তার মানে ঝর্ণার কাছ থেকে কবি শিক্ষা পেয়েছেন তার সচেতনতা বা তার সরলতা। না, শ্যাম বনানী সরসতা আমায় দিল দীক্ষা। শ্যাম বনানী মানে কি সবুজ বনানী বা সবুজ বনাঞ্চল। কবি কি শিক্ষা দিয়েছেন, সরসতা দীক্ষা দিয়েছেন। ওকে, তারপরের জন্মকে খেয়াল করে দেখি আমরা। দেখো যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। কবি এই সারা বিশ্বটাকে তিনি একটা পাঠশালা মনে করেছেন, একটা জ্ঞান অর্জনের কেন্দ্র মনে করেছেন, এবং তিনি সেখানে এটাকে নিজেকে একজন ছাত্র মনে করেছেন। দেখো নানান ভাবে নতুন জিনিস
স্বীকৃতি বা লাভ। কবি এই জ্ঞান ভান্ডার থেকে, এই পৃথিবীর পাঠশালা থেকে যে কি নিত্য নতুন জ্ঞান অর্জন করতেন প্রতিদিনই, এই লাইনগুলো তিনি এই জন্য বলেছেন। কে বলেছেন দেখো, নানান ভাবে নতুন জিনিস স্বীকৃতি বা লাভ। কবি এই বিশ্ব পাঠশালা থেকে কি নতুন নতুন কি জ্ঞান অর্জন করছেন। এরপরে তো অনেকে বলেছেন যে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, তার মানে কবি এই যে অনেক বলেছেন এই পৃথিবীর একটা বিরাট পৃথিবীর একটা খাতা যদি আমরা ধরি, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা খাতায় প্রত্যেকটা পৃষ্ঠা কি আছে, মানে জ্ঞান বা জ্ঞান লেখা আছে। কবি তাহলে দেখো প্রকৃতির প্রত্যেকটা উপাদান থেকে কবি কি করেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, নিজেকে জ্ঞান অর্জন করেছেন। শিখছি সেই সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। দেখো কবির মধ্যে একটা কৌতূহল ছিল। কি কৌতূহল ছিল? জ্ঞান অর্জন করার কৌতূহল ছিল, জানার কৌতূহল ছিল। সেই কৌতূহল বশত তিনি এই প্রকৃতির উপাদান থেকে তিনি কি করেছেন, জ্ঞান আহরণ করেছেন। যে কথা তিনি শেষে বলেছেন, শিখছি সেই সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তার মানে আমরা দেখতে পারলাম কবি শনিবার বসু তিনি যে দার্শনিক কবি ছিলেন, তার চিন্তার জগৎটা কতটা সমৃদ্ধ ছিল সেটা এই কবিতার না পড়লে বোঝা যাবে না। দেখো আমরা এই কবিতা পড়ে কি জানতে পারলাম, প্রকৃতি রবীন্দ্রনাথের আগে, রবীন্দ্রনাথ এবং বা মোতাহার হোসেন চৌধুরীরা তারা কিন্তু এটা বুঝতে পেরেছিলেন পরে, কিন্তু তিনি তার আগে বাংলা সাহিত্যে কতটা দার্শনিক ছিলেন, কবি ছিলেন তিনি সেটা বোঝা যায় তার চিন্তার জগৎটা কি। কল্পনা করে খেয়াল করে দেখো, তিনি প্রকৃতির মধ্যে দিয়ে যে তিনি জ্ঞান অর্জন করেছেন সেটা তিনি অত্যন্ত বাংলা সাহিত্যে তিনি প্রথম দেখিয়েছেন। আমরা যদি রবীন্দ্রনাথের কথা পড়ে দেখি বা মোতাহার হোসেন চৌধুরীর কথা পড়ে দেখি, কিন্তু তার যে দার্শনিক যে চিন্তাধারা সেটা এই কবিতায় প্রতিফলিত হয়। আশা করি তোমরা কবিতাটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে দেখো কবি এই কবিতায় কি বলেছেন, যে প্রকৃতির সঙ্গে আমাদের সর্বপ্রথম নিবিড়। প্রকৃতি থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মানবিক যে জ্ঞান বা মূল্যবোধ বা নৈতিক শিক্ষা আমরা চাইলে প্রকৃতি থেকে নিতে পারি। সেটা বিদ্যালয় থেকে না নিয়েও আমরা প্রকৃতি থেকে নিতে পারি। সেটা কিভাবে নিতে পারি? দেখো, যে পাহাড় থেকে কবি প্রথমে বলেছেন কি আকাশের কাছ থেকে তিনি কি শিক্ষা পেয়েছেন, উদার হওয়ার শিক্ষা পেয়েছেন। এরপরে তিনি বলেছেন যে বায়ুর কাছ থেকে কর্মী হওয়ার শিক্ষা পেয়েছেন। এরপরে পাহাড় থেকে তিনি মৌনতা শিক্ষা পেয়েছেন। এরপরে তিনি কবিতা বলেছেন যে খোলা মাঠের কাছ থেকে তিনি কি দিলখোলা হওয়ার শিক্ষা পেয়েছেন। সূর্যের কাছে তিনি আপন দিলে জ্বলার শিক্ষা পেয়েছেন। চাঁদের কাছ থেকে মধুর কথা বা মিষ্টি হাসি শিক্ষা পেয়েছেন। পরে কি সাগরের কাছ থেকে নিজের অন্তরকে সমৃদ্ধ করার শিক্ষা পেয়েছেন। নদীর কাছ থেকে আপন বেগে চলতে শিক্ষা পেয়েছেন। এরপরে তিনি বলেছেন কি মাটির কাছ থেকে সহিষ্ণুতা শিক্ষা পেয়েছেন বা সবকিছু সহ্য করার শিক্ষা পেয়েছেন। এরপরে তিনি বলেছেন যে পাথরের কাছ থেকে, পাষাণের কাছ থেকে কি দৃঢ় মনোবল হওয়ার শিক্ষা পেয়েছেন। ঝর্ণার কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন, সমঝোতা শিক্ষা পেয়েছেন বা সরলতা শিক্ষা পেয়েছেন। এরপরে তিনি বলেছেন যে শ্যাম বনানী বা সবুজ বনাঞ্চলের কাছ থেকে তিনি কি সরসতা শিক্ষা পেয়েছেন। তার মানে কবি এই বিশ্বজোড়াকে একটা পাঠশালা মনে করেছেন, প্রকৃতিটাকে একটা পাঠশালা মনে করেছেন, এবং তিনি সেখানে নিজেকে একজন কি ছাত্র মনে করেছেন। কাজে প্রতিনিয়ত কবি কি এভাবে এই প্রকৃতি থেকে নিজেকে সমৃদ্ধ করছেন আমরা কবিতা দেখতে পাই। তার মানে আশা করি তোমরা কবিতার অত্যন্ত ভালো করে বুঝতে পারছো। যদি তোমরা কবিতাটা ভালো করে বুঝো তাহলে তোমাদের সৃজনশীল আনসার করার ক্ষেত্রে অনেক সহজ হবে। আর কবিতাটা ভালো করে না বুঝে থাকলে সহজে আনসার করতে পারবে না। কাজে এই কবিতার ভিতর থেকে অনেক প্রশ্ন তোমাদের এসে থাকে। আমি যেগুলো তোমাদের বলে দিলাম মোটামুটি এই ধরনের প্রশ্ন পরীক্ষা এসে থাকে। ঠিক আছে, তোমাদের আরেকটি বিষয় খেয়াল করে দেখো, সৃজনশীলে তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদের কবিতার মূল ভাবটি ভালো করে বুঝতে হবে এবং মূল অপশনটা ভালো করে জানা থাকতে হবে। কাজে আমি আশা করি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি এরপরে তোমাদের আর সমস্যা থাকার কথা না। তাহলে আমরা বললাম আজকে সবার আগে ছাত্র বিখ্যাত একটি কবিতা, যেটাকে আমি বলি দার্শনিক কবিতা বলে থাকি, কারণ এই কবিতার ভিতর দিয়ে আমাদের অনেক শেখার আছে, অনেক জানা আছে। ঠিক আছে, তারপরে আমরা ক্লাসে আমরা কি করেছি যে কবিতায় যাওয়ার আগে আমরা সুনির্মল বসুর একটা সংক্ষিপ্ত পরিচয় জেনেছি। মোটামুটি তোমাদের বইও একটা প্রস্তুতি পর্ব দেওয়া আছে। এছাড়াও যদি তোমাদের প্রয়োজন মনে হয় এখান থেকে তোমরা নোট করতে পারো। যে বিষয়টা আমি বলেছি যে বইয়ে দেওয়া হয় সেটা তোমাদের নোট করতে বলেছিলাম, যে তিনি কি ছদ্মনামে লিখতেন এটা তোমরা বইয়ে নোট করে রাখো, এবং তিনি কোথা থেকে পড়াশোনা করেন এগুলো তোমরা বইয়ে নোট করে রাখতে পারো। ঠিক আছে, তারপরে আমি ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলেছিলাম যে প্রকৃতি আমাদেরকে কিভাবে জ্ঞান অর্জন করা শেখায়, বা প্রকৃতির কাছ থেকে কিভাবে আমরা মানবিক জ্ঞান শিখতে পারি বা মূল্যবোধ শিখতে পারি, সেই বিষয়টা আমি আগে বলেছিলাম কিভাবে শিখতে পারি। আশা করি এই কবিতাটা ভালো করে বুঝে পড়ার পরে তোমাদের ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে না যে কিভাবে আমরা প্রকৃতির কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি, কিভাবে আমরা প্রকৃতির কাছ থেকে মানবিক জ্ঞান বা মূল্যবোধের জ্ঞান বা নৈতিকতার জ্ঞান কিভাবে অর্জন করতে পারি। কবিতাটা ভালো করে বুঝে পড়ার পরে আশা করি তোমাদের ভিতরে কি থাকবে না, প্রশ্ন থাকবে না। ওকে, দেখো
কবি যে কথাটা কবিতার মধ্যে দিয়ে বলেছেন যে প্রকৃতি, আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, আমাদের চারপাশে প্রকৃতির দিকে তাকাই, তাহলে আমরা সহজে আমাদের জ্ঞান চর্চার যে লক্ষ্য সেটা আমরা সহজে বুঝতে পারবো। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা সহজ করে একটা উদাহরণ দিয়ে বলি। দেখো আমরা গাছকে সবসময় চারপাশে দেখি, তোমরা যদি গাছের দিকে তাকাও খেয়াল করে দেখবে গাছ কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সাহায্য করছে। সে তার ফুল ফল দিয়ে সাহায্য করছে, আমাদের সাহায্য করছে, তারপরে বাতাস অক্সিজেন দিয়ে সাহায্য করছে, তারপরে ছায়া দিয়ে সাহায্য করছে, তারপর হচ্ছে কি আর কি দিয়ে বলতো, কাঠ দিয়ে আমরা তার কাঠ দিয়ে ব্যবহার করি। মূল কথায় গাছ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটুকু তার মানে জীবনটাকে কি মানুষকে সাহায্য করার জন্য। তাই দেখো গাছের দিকে তাকালে কিন্তু আমরা বুঝতে পারি যে তার মানুষের একটা জীবনের সার্থকতা, মানুষ জীবনটা কেমন হওয়া উচিত। কাজে আমরা যদি গাছের দিকে তাকাই তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো কেমন মানুষ জীবনটা কেমন হওয়া উচিত। তেমনি যে কথাটা মুতাহার যদি বলেছেন, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু তার আগেও কবি সুনীল ঘোষ বলেছেন যে প্রকৃতি থেকে আমরা এইভাবে তিনি যেভাবে বলেছেন কবিতা সেভাবে আমরা পেতে পারি। আশা করি তোমরা কবিতা ভালো করে বুঝবে। তারপরও কবিতা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা যদি কোনো লাইন না বুঝে থাকো তাহলে আমাকে মেসেজ করতে পারবে বা কমেন্টও আমাকে প্রশ্ন করতে পারো বা ফোনেও আমাকে জানাতে পারো। আমি আশা করি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করবো। আরেকটি বিষয়, এই ক্লাস শেষ হলে আমি তোমাদের এই কবিতা সম্পর্কিত কিছু বাড়ির কাজ আমি নিচে দিয়ে রাখবো, সেগুলো তোমরা অবশ্যই এখানে করতে পারো বা খাতায় লিখে সেটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো বা গ্রুপেও দিতে পারো। অবশ্যই সেখানে বাড়ির কাজ একটা বিষয় খেয়াল করেছি, তোমরা যখন বাড়ির কাজ জমা দাও কমেন্টে বা মেসেজে, তখন সেখানে রোল নাম্বার লেখা থাকে না, কাজে সেখানে বুঝতে পারি না। এরপর থেকে বাড়ির কাজ জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা নাম, রোল নাম্বার এবং শ্রেণীগুলো লিখে দিবে যেন আমি সহজে বুঝতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে নিয়মিত থাকো, সেই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।